আমার যাওয়ার সাথে, সাথে উনি বলছেন যে, "আমি আপনাকে ক্যামেরায় দেখে আজকে বাস্তবে দেখলাম। আমার ভাল লাগছিল।" উনি অনেক আগে থেকেই আমার কনটেন্টগুলো দেখেন এবং উনার ভালো লাগে। মাননীয় প্রধানমন্ত্রী ডেকে বললেন যে, "তাহলে আমার জন্য আপনি কি করবেন?" উনি বলছিলেন যে, "আমাকে একটা সাজেশন দেন।" মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডাকলেন এবং বললেন যে, "আপনার জন্য আমার ছোট্ট একটা অনুরোধ।" ২ টা জিনিস চেয়েছি। প্রধানমন্ত্রী বলল যে, "রাষ্ট্রের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা?" উনি ওই জায়গাটাতে বসেই উনার দায়িত্বরত ব্যক্তিদেরকে ডাকলেন, তাদেরকে দিয়ে ফোন করালেন, বললেন যে, "আপনি এখানে বসে থাকেন, আমি এখনই সমাধান করছি।" আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এখন থেকে সর্বোচ্চ ৭ থেকে ১০ মিনিট আগে। কি কথা হলো? আসলে উনি তো প্রধানমন্ত্রী। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকেরই প্রধানমন্ত্রী। যে আওয়ামী লীগ করে তারও প্রধানমন্ত্রী, যে বিএনপি করে তারও প্রধানমন্ত্রী, যে জামাতে ইসলামী করে তারও প্রধানমন্ত্রী। রাষ্ট্রের নাগরিক হিসাবে উনি আমাকে ডেকেছিলেন। নাগরিক হিসাবে আমার কর্তব্য হচ্ছে রাষ্ট্রের যে প্রধান, রাষ্ট্রনায়ক তার সাথে দেখা করা। উনি বলেছিলেন, ডেকেছিলেন, এজন্য গিয়েছিলাম। উনি আসলে দোয়া করেছেন এবং উনি বলছেন উনি অনেক আগে থেকেই আমার কনটেন্টগুলো দেখেন এবং ওনার ভালো লাগে। এবং বলছেন যে আমিও প্রকৃতিরই মানুষ এবং ইংল্যান্ডে যখন ছিলাম তখন দীর্ঘদিন ধরে আসলে প্রকৃতির সান্নিধ্যে থেকেছি বেশি করে। এখন ব্যস্ততা বেড়েছে। তবুও আপনার কনটেন্টগুলো আমি দেখি, আমার ভালো লাগে। আপনি গ্রামকে দেখান, গ্রামের মানুষকে দেখান, মাঠঘাটকে দেখান, আমার ভালো লাগে। এই যে ওনার কাছ থেকে এই প্রশংসা পাওয়াটা, এটি আমার জন্য ভাগ্যের ব্যাপার। কারণ আমি ক্ষুদ্র কনটেন্ট ক্রিয়েটর, আমি বড় কনটেন্ট ক্রিয়েটর নই। সেই জায়গা থেকে আমিও শিখছি এবং উনি দারুণভাবে গ্রহণ করেছেন। হাস্যোজ্জ্বল মানুষ, রাজনৈতিক কোনো পরিচয় নয়। উনি রাষ্ট্রপ্রধান হিসাবে আমাকে ডেকেছেন। আর রাষ্ট্রের মামুলি নাগরিক হিসাবে আমার দায়িত্ব হচ্ছে তার ইজ্জতের বরখেলাপ না করা। এ কারণে আমি গিয়েছি। উনি অনেকক্ষণ গল্প করলেন। তার সাথে ভালো একটা গল্প জমেছিল। উনি বলছিলেন যে, "আমাকে একটা সাজেশন দেন।" আমি বললাম, "আমি ক্ষুদ্র মানুষ, আপনি রাষ্ট্রের প্রধান। সৃষ্টিকর্তা আপনাকে রাষ্ট্রের প্রধান বলে কবুল করেছেন। ডেফিনিটলি আপনি সৃষ্টিকর্তার স্পেশাল সিলেকশন।" সেই জায়গা থেকে আমার বলাটা অনুচিত হবে। অভয় দিলে বলতে পারি, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের আত্মিক পরিবর্তন দরকার। তারা যেন রাষ্ট্রকেও ভালোবাসতে পারে। যেন একটা মানুষ বিপদে পড়লে সবাই সেলফি ছবি না তুলে তার সাহায্যার্থে এগিয়ে যায়। এটি আত্মিক পরিবর্তন। একটা প্রাণীকে যেন মেরে আহত না করে। প্রাণীর প্রতিও ভালোবাসা থাকতে হবে। ছোট বাচ্চা লিচু চুরি করেছে, তাকে বেধড়ক পিটিয়েছে, এই সংবাদ শুনতে চাই না আমরা। তাকে ভালোবাসা দিয়ে তাকে গাছে তুলে বলতে হবে যে, "এই গাছ থেকে লিচু পাড়ো। আমার জন্যও পাড়ো, তোমার জন্যও পাড়ো।" কতগুলো লিচু খাওয়া যায়? একটা ছোট বাচ্চা ৮টা ১০টা লিচু খেতে পারে, তার বেশি খেতে পারে না। তাকে তার জন্য পেটাবেন? একটা বাবা তার স্ত্রীকে কাঁধে নিচ্ছে, আবার মৃত সন্তানকে নিচ্ছে, আরেক সন্তানকে হাত ধরে নিয়ে যাচ্ছে প্ল্যাটফর্মে, এত মানুষ। এটা হতে পারে না। একটি একটি রাষ্ট্রের দুর্বিষহ অবস্থাই প্রকাশ করে। সো আমি বলেছি এভাবে। আমার অপিনিয়ন জানতে চেয়েছেন, আমি বলেছি। গল্পের খাতিরে অনেক কথাই বলতে হয়েছে, আমি বলেছি যে আমরা চাই রাষ্ট্রের মানুষগুলো সেলফি তোলা ভুলে গিয়ে, ক্যামেরায় ধারণ করা ভুলে গিয়ে তাৎক্ষণিক তাকে সাহায্য করুক সবাই। আমরা চাই আত্মিক পরিবর্তন। আমাদের হৃদয়ের মধ্যে একটা বিপ্লব আসুক। আপনাকে কোনো পরামর্শ দিয়েছেন বা উপদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী, বা আপনি কোনো উপদেশ দিয়েছেন তাকে বা পরামর্শ দিয়েছেন তাকে? মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডাকলেন এবং বললেন যে, "আপনার জন্য আমার ছোট্ট একটা অনুরোধ। আপনি কখনো এটা ছেড়েন না। কক্ষনোই ছাড়বেন না। প্রকৃতিকে নিয়ে কনটেন্ট তৈরি করেন, আমি দেখি, মুগ্ধ হই। আর দেখি বলেই আপনাকে ডেকেছি। কখনো এটি ছাড়বেন না, শিল্প সাহিত্যের চর্চাও থামাবেন না। আপনি পড়াশোনা করেছেন ইউনিভার্সিটিতে লয়ে, আমি জানি, খবর পেয়েছি, খবর রেখেছি। চাকরি করেননি, আমি খবর পেয়েছি। প্রকৃতিকে ভালোবাসার জন্য কয়েকটা মাঠ থাকা দরকার, পাগল থাকা দরকার। ঠিক যেভাবে আমি বলেছিলাম এর আগে যে আসলে কিছু, কিছু পাগল তো পৃথিবীতে থাকতে হয়। উনি আমার পাগলামিটাকে প্রশ্রয় দিয়েছেন। বলেছেন যে, "যেহেতু আপনি আমার কাছে কিছুই চাইলেন না, আমি আপনার জন্য হয়তোবা কিছুই করতে পারলাম না। আমি একটা অনুরোধ করি, প্রকৃতিকে ছাড়েন না। প্রকৃতিকে ভালোবাসে এভাবে লেগে থাকেন এবং শিল্প সাহিত্যের চর্চা দিয়ে প্রকৃতিকে আরো সুন্দর করে বর্ণনা করেন, যেন আমরা স্ক্রিনে দেখে মুগ্ধ হই।" আমার যাওয়ার সাথে, সাথে উনি বলছেন যে, "আমি আপনাকে ক্যামেরায় দেখে আজকে বাস্তবে দেখলাম। আমার ভাল লাগছিল। আমার নিজের কাছে ভাল লাগছিল।" প্রধানমন্ত্রীর সাথে দীর্ঘ সাক্ষাৎকারে কি দিয়ে আপ্যায়ন করা হলো আপনাকে? ওই একটা তরমুজের জুস ছিল, ওটা খুব দারুণ ছিল। আমার কাছে ভালো লেগেছে। স্পেসিফিক যদি জিজ্ঞেস করি যে আসলে আপনাকে এরকম কিছু জানানো হয়েছে কিনা যে কোন কন্টেন্টটা সর্বশেষ দেখে আপনাকে এখানে ডাকা হলো? আমি গেলাম, আমি ওনাকে বললাম যে, "স্যার আসলে আমি খুব আপ্লুত যে রাষ্ট্রনায়ক আমার কনটেন্ট দেখেন, চিত্ত মিডিয়া দেখেন, এটা আমার জন্য তো অনেক বড় পাওয়া।" আমি অবশ্য অনেক খুশি হয়েছি। তো
তো উনি বললেন যে আসলে যেহেতু আপনি প্রকৃতির কথা বলেন, প্রকৃতিকে দেখান, আমি আসলে বাংলার প্রকৃতিটাকে অনেক ভালোবাসি, আমার ভালো লাগে, কন্টেন্টগুলো ভালো লাগে। প্রকৃতির বর্ণনার সাথে যে শিল্পের বা সাহিত্যের যে উদ্ধৃতিগুলো, এগুলো উনি পছন্দ করেছেন। এটি সবাই করে, উনিও করেছেন। এবং উনি বললেন যে সর্বশেষ আকাশে প্রচণ্ড মেঘ ছিল এবং কালো একটা মেঘ ঈশান কোণে জমা হয়েছিল। সেই মেঘটি একটি দুর্বার গতিতে এগিয়ে আসছিল, ঝোড়ো হাওয়া, তার মাঝখানে আপনি বজ্রপাত নিয়ে একটু সতর্ক করলেন মানুষকে। এটি আমার ভালো লেগেছে যে কন্টেন্ট তৈরি হতে হতে একটা সিচুয়েশন তৈরি হলো, সেটা নিয়ে আপনি আবার বজ্রপাতের একটা পরিসংখ্যান তুলে ধরলেন। এবং নাইজেরিয়ার চেয়েও বেশি বজ্রপাতে মানুষ মারা যায় এই মুহূর্তে বাংলাদেশে। পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ আসলে বজ্রপাতে নিহত হয় বাংলাদেশে এই মুহূর্তে। আগে ছিল নাইজেরিয়া, এখন বাংলাদেশ প্রায়। তো সেই জায়গা থেকে উনি বলছেন যে এটা ভালো লেগেছে যে আপনি যে এই বিষয়টা তাৎক্ষণিক আপনি আবার মেসেজটা দিয়ে দিলেন এবং আপনি সরে গেলেন এবং আপনি বললেন যে আর কথা বাড়ানো যাবে না, মেঘ উঠে আসছে, বজ্রপাতের সংখ্যা, আপনারাও নিরাপদে চলে যান, আমিও নিরাপদে চলে যাই। তো এই বিষয়টি বললেন যে খুব ভালো লেগেছে এবং এই কন্টেন্টটি আমি দেখেছি। এভাবে অনেকগুলোর কথাই বললেন যে আপনি গ্রামের মেঠো পথে খালি পায়ে হাঁটেন, খালি পায়ে হাঁটার কথাটা বলেন, আমার ভালো লাগে। তো এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রশংসা পাওয়াটা যে কোনো নাগরিকের জন্যই আসলে সৌভাগ্যের এবং তার জন্য আপ্লুত হওয়ার মতো ব্যাপার। আমি আসলে যেহেতু রাজনৈতিক সাথে ইনভলভ না আর এহ জগতে হওয়ার ইচ্ছাও নেই, সেহেতু রাষ্ট্রপ্রধান হিসাবে উনি যেভাবে আমাকে গ্রহণ করেছেন আমি তাতে খুশি হয়েছি। সব সব মিলিয়ে আলোচনাটা বা কথা বলাটা শুধুই সৌজন্য সাক্ষাতে সীমাবদ্ধ। আমার কাছে বলা হয়েছিল যে রাষ্ট্র আপনার জন্য কি করলে খুশি, আমি বলেছি সব নাগরিকের জন্য যা করলে খুশি, আমার জন্য তাই করলেই খুশি। কারণ রাষ্ট্রের সব নাগরিক যেরকম থাকবে ডেফিনেটলি আমিও সেরকম থাকবো। এবং রাষ্ট্রের সব নাগরিক ভালো থাকলে আমিও ভালো থাকতে পারবো, সবার জন্য ভালোটাই শ্রেয়। মাননীয় প্রধানমন্ত্রী ডেকে বললেন যে তাহলে আমার জন্য আপনি কি করবেন। আপনি যেহেতু কিছু চান না, আপনাকে বললাম আপনি কি চান, আমি কি করতে পারি আপনার জন্য। আপনি বললেন শুধু দোয়া। এখন আপনি আমার জন্য কি করবেন। আমি বললাম যে একটা ভালো নাগরিক দল মত নির্বিশেষে, দল মতের ঊর্ধ্বে গিয়ে যে অ্যাটিটিউড করা দরকার আমি সেটা করতে চাই। এবং একটা নাগরিকের যা করা উচিত দেশের জন্য, দেশের সম্পত্তি লুণ্ঠন করব না, দেশের মানুষকে মিসগাইড করব না, দেশের ক্ষতি করব না, তথ্যের কোনো মানে কি বলে এটাকে মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু ঘটাবো না। আমার দায়িত্ব সেটা, রাষ্ট্রের সুনাগরিকের যা দায়িত্ব আমি সেটা করতে চাই। এর বাইরে আপনার জন্য আমিও কিছু করতে পারবো না। তো এই যে একটা বোঝাপড়ার ব্যাপারটা, এবং উনি খুব মজা পেয়েছিলেন, বলছেন যে আপনি অনেক চালাক, আপনি দারুণভাবে উত্তর সাজিয়ে নিয়ে আসছেন। আমরা না, উত্তর সাজিয়ে নিয়ে আসা নয় মাননীয় প্রধানমন্ত্রী, আমি আসলে সবার, এই রাষ্ট্রের সবার, আমি মামুলি একজন মানুষ, আমি বিএনপি, আমি জামাতের, আমি আওয়ামী লীগের, আমি সবার সন্তান। আমি এই রাষ্ট্রের রাজনীতির মধ্যে কখনো ঢুকিনি, ঢুকতেও চাই না, আগামী দিনেও ঢুকবো না ইনশাআল্লাহ। একটা সুনাগরিকের যা দায়িত্ব আমি শুধু সেটাই পালন করতে চাই এই রাষ্ট্রের হয়ে, এই নাগরিকের হয়ে, যেমনটি আপনি করছেন ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে যে ভাইয়ারা যা করতেছে, দ্যাটস ইট, এর বেশি কিছু না। দুইটা জিনিস চেয়েছি। প্রধানমন্ত্রী বলল যে রাষ্ট্রের জন্য আপনার কোনো পরামর্শ আছে কি না। আমি বললাম যে স্যার, আমরা শুনছি যে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সারদের 7.5% ভ্যাটের কথা বলা হচ্ছে, এইটা আসলে কতটুকু সত্য। উনি ওই জায়গাটাতে বসেই ওনার দায়িত্বরত ব্যক্তিদেরকে ডাকলেন, তাদেরকে দিয়ে ফোন করালেন, বললেন যে আপনি এখানে বসে থাকেন, আমি এখনই সমাধান করছি। এরকম কিছু হইতে দেওয়া যাবে না। আমি চাই যে ইয়াংরা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ে যাক, তারা হচ্ছে বৈদেশিক বিভিন্ন কাজে ইনভলভ থাকুক, তারা বাইরের অর্থ দেশে নিয়ে আসছে, দ্যাটস এনাফ। আমি বলেছি যে কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য যে 7.5% ভ্যাটের কথা বলা হচ্ছে, ইজ ইট রাইট অর রং। উনি বলছে যে অবশ্যই রাইট না, রাইট হওয়ার সুযোগও নেই, ইনশাল্লাহ এরকমটা হবে না, আপনি নিশ্চিত থাকেন। আমি বললাম আসলে আমি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি সব কন্টেন্ট ক্রিয়েটররা তো আপনার সামনে আসবেন না, সুযোগ বা হয়তো হয়ে উঠবে না, আপনারও হয়ে উঠবে না। আমি সৌভাগ্যক্রমে পেয়েছি, এ কারণে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার জানতে চাওয়া, ফ্রিল্যান্সার এবং কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের কি 7.5% ভ্যাটের ব্যাপারটা কি ব্যাপারটা। বলছে যে এটা বন্ধ এবং আপনি বসে থাকেন, আপনার সামনে বন্ধ করা হবে। এবার এরকম কিছু হয়ও নাই, নো টেনশন, আপনি কাজ করেন, আপনারা কাজ করেন। ফ্রিল্যান্সাররা যারা আছে তারা দেশের জন্য অনেক বড় ভূমিকা রাখে, যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারাও তাদের ফ্যামিলি চালায়, এটা হতে পারে না। আমি বললাম যে দেখুন, তারা তো সম্পত্তি পাচার করে না, তারা উল্টো তো বৈদেশিক মুদ্রা দেশে নিয়ে আসে, তাদের জন্য আপনারা আরও বেশি সফট হওয়া উচিত। তো বলছে অবশ্যই, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাকে মনে করিয়ে দিলেন, এরকম কিছু হবে না, নিশ্চিন্তে থাকুন। কন্টেন্ট ক্রিয়েশন যারা করছে, ফ্রিল্যান্সার যারা আছে তাদের জন্য এরকম কোনো ধরনের কোনো কিছু ঘটবে না ইনশাআল্লাহ, উনি সেটি বলেছেন।